এলএসটিআর হলো লেশন স্টেরিলাইজেশন অ্যান্ড টিস্যু রিপেয়ার, যেটা কম্বিনেশন অফ 3 অ্যান্টিবায়োটিক্স। টেট্রাসাইক্লিন গ্রুপের মিনোসাইক্লিন, যেটা গ্রাম পজিটিভ কাভারেজ দেয়। কুইনোলোন গ্রুপের সিপ্রোফ্লক্সাসিন, যেটা গ্রাম নেগেটিভ অ্যারোবিক কাভারেজ দেয়। এবং সর্বশেষ মেট্রোনিডাজল, যেটা অ্যানোরবিক কাভারেজ দেয়। তাহলে এলএসটিআর জিনিসটা আসলে কি? এলএসটিআর হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স উইথ অ্যানোরবিক কাভারেজ, অনলাইনে যেটার প্রাইস অ্যারাউন্ড 1200 টাকা। এখন ধরেন আপনার এলএসটিআর শেষ হয়ে গেছে অথবা নাই, এখন কি করবেন? দেখেন, উত্তরটা খুবই সোজা। ফার্মেসি থেকে 3টা অ্যান্টিবায়োটিক এনে 1:1:1:1 অনুপাতে মিশাবেন, ইনস্ট্যান্ট তো ব্যবহার করতেই পারবেন, সাথে ভবিষ্যতের জন্য প্রিজার্ভ করে রাখতে পারবেন। আপনার খরচ হবে মাত্র 50 টাকা। এখন ধরেন আপনার কাছে সেই অপশনও নাই, এখন কি করবেন? উত্তরটা আরও সিম্পল। জাস্ট টেট্রাসাইক্লিন অথবা ডক্সাসাইক্লিন, যেটা ক্যাপসুল ফর্মেই থাকে, জাস্ট নর্মাল স্যালাইন যোগ করে ইন্টারক্যানাল মেডিকামেন্ট হিসেবে ব্যবহার করবেন। দুটাই স্ট্রং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উইথ অ্যানোরবিক কাভারেজ। এস্টিন ইস্যু থাকার কারণে পোস্টিরোধাতে টেট্রাসাইক্লিন এবং অ্যান্টিরোধাতে ডক্সাসাইক্লিন, যেটা বহুল প্রচলিত এবং আপনি শিওর থাকেন আপনার রেগুলার প্র্যাকটিসের কাজ হয়ে যাবে। খরচ হবে মাত্র 2 টাকা। ঠিক আছে, আপনি 2 টাকা দিয়ে 1200 টাকা বিট করতে পারবেন। দেখেন, নেসেসিটি, ইফিকেসি এবং কস্টিং, এই 3টার সমন্বয়ে যখন কোনো ডিসিশন নেওয়া হয়, এটাকে বলা হয় সেভিং মানি থ্রু নলেজ স্ট্র্যাটেজি। আমি আবারও বলতেছি, নেসেসিটি, ইফিকেসি এবং কস্টিং, এই 3টার সমন্বয়ে যখন কোনো ডিসিশন নেওয়া হয়, সেটাকে বলা হয় সেভিং মানি থ্রু নলেজ স্ট্র্যাটেজি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হলো, অ্যান্টিবায়োটিক কখনো লেশন স্টেরিলাইজেশন করে না, টিস্যু রিপেয়ারও করে না। অ্যান্টিবায়োটিক করে ডিসইনফেকশন এবং টিস্যু রিপেয়ার করে হোস্ট ফ্যাক্টর। এই জন্য অনেক এন্ডোডন্টিস্ট আপনার এলএসটিআরকে বলে ট্রিপল অ্যান্টিবায়োটিক পেস্ট, যেটা এলএসটিআর ওটাই ট্রিপল অ্যান্টিবায়োটিক পেস্ট। কিন্তু মিনোসাইক্লিনের এস্টেন ইস্যু থাকার কারণে অনেক দেশে এই মিনোসাইক্লিনটাকে বাদ দিয়ে শুধুমাত্র সিপ্রোফ্লক্সাসিন এবং মেট্রোনিডাজলের কম্বো ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ডবল অ্যান্টিবায়োটিক পেস্ট। আপনি যেটাই ব্যবহার করেন না কেন, আপনার কাজ হয়ে যাবে। এবং কেন কাজ হয়ে যাবে, এর উত্তর থাকবে এপিসোডে একদম লাস্টে। এখন দেখেন, অ্যাকিউট এপিক্যাল পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে আমরা তো অ্যান্টিব্যাকটেরিয়াল কাভারেজটা পেলাম, কিন্তু তাতে তো ব্যথাও থাকে। এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? ইউরোপে এন্ডোডন্টিস্টরা করলেন কি, টেট্রাসাইক্লিন গ্রুপের ডিমিক্লোসাইক্লিনের সাথে আমরা যে ওরাল প্যাথোলজি ট্রাইলন ব্যবহার করি, ট্যামসিলন অ্যাসিটোনাইজ, এর কম্বিনেশন ব্যবহার শুরু করলেন, যেটা হচ্ছে একটা স্টেরয়েড। আমাদের লাভ হলো 3টা। একটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল কাভারেজ, অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যানালজেসিক কাভারেজ, এবং বোনাস হিসেবে পেলাম আমরা অ্যালার্জিক রিয়াকশনের কন্ট্রোলের জন্য অ্যান্টিহিস্টামিন কাভারেজ, যেটা ইউরোপে লেদার মিক্স নামে বহুল প্রচলিত। কিন্তু সমস্যা সে একটাই, টুথপেস্টিনি। এই সমস্যার সমাধান বা বাইপাস করলেন অস্ট্রেলিয়ার এন্ডোডন্টিস্টরা। তারা করলেন কি, এই ডিমিক্লোসাইক্লিনকে বাদ দিয়ে ক্লিন্ডামাইসিনের সাথে ট্যামসিলন অ্যাসিটোনাইডে কম্বিনেশনে ব্যবহার শুরু করলেন। ঠিক আছে, নাম দিলেন ওরোন্টোপেস্ট, যেটা অস্ট্রেলিয়াতে বহুল প্রচলিত। আর এই 2টার ক্ষেত্রে নির্দেশনা একটা, এটা হচ্ছে শর্ট টার্ম ইউজ, 3 থেকে 7 দিন। প্রলং ইউজ মে সাপ্রেস লোকাল ইমিউনিটি। এখন ধরেন আপনার কাছে লেদার মিক্স অথবা ওডোন্টোপেস্ট কোনোটাই নাই, তাহলে কি করবেন? উত্তর হচ্ছে মাইটি ইউজেনল। এই ইউজেনলটা হলো আমাদের ডেন্টিস্ট্রিতে একটা ব্লেসিং। এই ইউজেনল একাধারে যেমন মাইল্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক উইথ অ্যানোরবিক কাভারেজ, সাথে এটা ভাইরাস এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কার্যকরী। অপরদিকে এই ইউজেনলে আছে স্ট্রং অ্যানালজেসিক এবং অ্যানাস্থেটিক প্রপার্টি। এখানে একটা কথা একদম ক্লিয়ার করে বলে রাখি, যত রকমের ইন্টারক্যানাল মেডিকামেন্ট আছে সব ইন্ডিকেটেড ফর নন ভাইটাল টুথ। ভাইটাল দাঁতের ক্ষেত্রে ইন্টারক্যানাল মেডিকামেন্টের কোনো রোল নাই, এক্সেপ্ট ইউজেনল। এই ইউজেনল ভাইটাল এবং নন ভাইটাল 2টার ক্ষেত্রে দারুণভাবে কার্যকারী। এই জন্য অনেক এন্ডোডন্টিস্টের কাছে খুবই পছন্দের একটা ইন্টারক্যানাল মেডিকামেন্ট হচ্ছে ইউজেনল, ডিউ টু ইটস ইফেক্টিভনেস, ইকোনমিক্যাল এবং লেস টাইম কনজিউমিং প্রপার্টি। আপনি পয়সা দিয়ে টাকা সেভ করতে পারবেন। এখন দেখেন ঘটনাটা আসলে কি ঘটে। অনেক ডেন্টিস্ট করে কি, চেয়ার সাইডে এই লেদার মিক্স অথবা ওডোন্টোপেস্টের সাথে ক্যালসিয়াম মিক্স করে তারপরে ইন্টারক্যানাল মেডিকামেন্ট হিসেবে ব্যবহার করে। প্রশ্ন হচ্ছে কেন ক্যালসিয়াম? উত্তর একটাই, কারণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এখন যে প্রশ্নটা, এটা হচ্ছে হোয়াই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ গোল্ড স্ট্যান্ডার্ড এমন অল ইন্টারক্যানাল মেডিকামেন্ট। দেখেন, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো মাইল্ড ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এটা এক্সিবিট করে কিছু ইউনিক মেকানিজম। এর কিছু ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস আছে। প্রথমে যে ফিজিক্যাল প্রপার্টিসের কথা বলি, প্রথমে যে পয়েন্ট আসে, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এক্সট্রিমলি হাই পিএইচ, যেটা হচ্ছে 12.5, পরিবেশটাই ব্যাকটেরিয়া বসবাসের জন্য অযোগ্য করে তোলে। দ্বিতীয়ত, এর সাস্টেইন অ্যাকশন কি করে, আপনার নিক্রোটিক টিস্যুকে ডিজলভ করে, সাথে ব্যাকটেরিয়া ইন্টারক্সিনকে নিউট্রালাইজ করে। এখন আসি এর কেমিক্যাল প্রপার্টিজে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যানালের ভিতরে ডিসোসিয়েট হয়ে ক্যালসিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নে পরিণত হয়। এই হাইড্রোক্সাইড আয়ন হচ্ছে ফ্রি রেডিক্যাল। এ করে কি, যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। প্রথমে করে ব্যাকটেরিয়াল লিপিড পারঅক্সিডেশন, তারপরে প্রোটিন ডিন্যাচুরেশন, এবং সর্বশেষ করে অক্সিডেটিভ ড্যামেজ, যেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল বেস নন স্পেসিফিক কিলিং। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন হচ্ছে, আনলাইক অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া ক্যান নট ডেভেলপ রেজিস্ট্যান্ট ইজিলি। যার অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে পারবে সহজে, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহজে রেজিস্ট্যান্ট হতে পারবে না।
এখন দেখেন এই ক্যালসিয়াম আয়নটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, যেটা কি করে অ্যালকালাইন ফসফেটকে অ্যাক্টিভেট করে রিমিলাইজেশনে সাহায্য করে। আপনি যদি টোটাল ব্যাপারটা যদি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এটা পুরো একটা প্যাকেজ। এই জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডেরও কিছু লিমিটেশন আছে। গবেষণায় দেখা গেছে এন্টারোকক্কাস ফিকালিস এবং ফাঙ্গাস পিএইচ সেনসিটিভ না। এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? এই সমস্যার সমাধানের শুরু হলো ক্যালসিয়ামের সাথে আয়োডোফর্মের কম্বিনেশন ইউজ। এই আয়োডোফর্ম হচ্ছে মাইল্ড অ্যান্টিবায়োটিক এবং রেডিও অপোসিটের জন্য কিছু রেডিও অপেক ম্যাটেরিয়াল যোগ করা হলো। কার্যকারিতা ক্যালসিয়ামের ঠিকই বাড়ছে, কিন্তু এন্টারোকক্কাস ফিকালিসকে কাউন্টার দেওয়ার জন্য সাফিসিয়েন্ট না। বাজারে 2 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডোফর্মের কম্বিনেশন হচ্ছে 1400 থেকে 1600 টাকা। এখন ধরেন আপনার কাছে আয়োডোফর্ম এবং ক্যালসিয়ামের কম্বিনেশন নাই, এখন কি করবেন? উত্তর হচ্ছে ক্যালসিয়ামের সাথে আমরা যেভাবে নর্মাল স্যালাইন ইউজ করি, জাস্ট নর্মাল স্যালাইনটা বাদ দিয়ে ক্লোরোক্সিডিন অথবা ভায়োডিনের সাথে এটা কম্বিনেশনে ব্যবহার করা। এই ক্লোরোক্সিডিন এবং ভায়োডিন দুটাই স্ট্রং ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং দুটাই হচ্ছে আপনি এন্টারোকক্কাস ফিকালিসের বিরুদ্ধে দারুণভাবে কার্যকরী। এবং অনেক এন্ডোডন্টিস্টের কাছে ক্লোরোক্সিডিনের থেকে ভায়োডিনকে আরও তাদের কাছে পছন্দের, কারণ এই ভায়োডিন হচ্ছে একাধারে যেমন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাথে অ্যানারোবিক কাভারের সাথে এটা ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, ইস্টের বিরুদ্ধেও কার্যকরী এবং এটাই একমাত্র অ্যান্টিবায়োটিক যেটা আপনি স্পোরকে পর্যন্ত কিল করে। তাহলে কি দাঁড়ালো? আপনি অ্যান্টিবায়োটিকও পাচ্ছেন, আবার হচ্ছে ডিসইনফেক্ট্যান্টও পাচ্ছেন। ঠিক আছে, এখানে একটা কন্ট্রোভার্সি আছে। দেখেন, অনেক ডেন্টিস্ট মনে করেন যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে হাই পিএইচ, অপরদিকে এই যে ক্লোরোক্সিডিন এবং ভায়োডিন এর আছে লো পিএইচ। ঠিক আছে, অনেকের ধারণা যে এই দুইটার পিএইচ দুইটার যখন কম্বিনেশন করা হয় এরা নিজেরা বিক্রিয়া করে নিউট্রালাইজ হয়ে যায়, কাজ করার আগে এরা নিউট্রালাইজ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু অপরদিকে আর এক গ্রুপের কনসেপ্ট হচ্ছে এদের মতে যে পিএইচটা আসলে আমাদের মুখ্য ব্যাপার না, দুইটা ড্রাগের যে ড্রাগ সিনার্জিস্টিক যে ইফেক্ট এটাই হচ্ছে মুখ্য ব্যাপার, যেটা ক্লিনিক্যালি প্রুভেন। এবং যারা উইপিং ক্যানের ম্যানেজমেন্টের ক্ষেত্রে চেম্বার ব্যবহার করে তারা জানেন ক্যালসিয়াম এবং ভায়োডিনের কম্বিনেশনটা কতটা ইফেক্টিভ। এখন আরও 2টা ফিউচার ইন্টারকানাল মেডিকামেন্ট নিয়ে কথা বলবো, যেটা স্টিল এক্সপেরিমেন্টাল, তবে ধারণা করা হচ্ছে কয়েক বছর ভিতরে মার্কেটে চলে আসবে। প্রথমটা হলো ন্যানোপার্টিকেল বেসড মেডিকামেন্ট, যেটা কম্বিনেশন হচ্ছে জিঙ্ক অক্সাইড, সিলভার এবং সাইটোসাইন। প্রশ্ন হলো আমাদের পিরিয়ডিক টেবিলে এত মৌল থাকতে কেন সিলভার এবং জিঙ্ককে ন্যানোপার্টিকেল হিসেবে বেছে নেওয়া হলো? দেখেন, উত্তরটা খুবই ইন্টারেস্টিং। আমাদের পিরিয়ডিক টেবিলে যতগুলো মৌল আছে তার মধ্যে খুব কম সংখ্যক মৌল আছে যারা নিজেরাই অ্যান্টিব্যাকটেরিয়াল ধর্ম প্রদর্শন করে, তার মধ্যে সিলভার এবং জিঙ্ক একটা। এবং এদের ন্যানোপার্টিকেল ফর্মে এদের কার্যকারিতা ড্রামাটিক্যালি বেড়ে যায়। ইভেন গবেষণায় দেখা গেছে এটা ইফেক্টিভ এগেনস্ট এন্টারোকক্কাস ফিকালিস। দেখবেন যে হচ্ছে টুথপেস্ট অথবা সাবান অ্যাডে বলা হয় জিঙ্ক সমৃদ্ধ, জিঙ্ক প্রোটেকশন। ঠিক আছে, কারণ হচ্ছে জিঙ্কের কি আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। এতক্ষণে একটা ব্যাপার লক্ষ্য করছেন যে যতগুলো আমরা ইন্টারকানাল মেডিকামেন্টের কথা বলছি সবগুলো সাস্টেইন অ্যাকশন, মানে ইমিডিয়েট কেউ ব্যাকটেরিয়া কিল করে না। এই সমস্যার সমাধানে আসছে হচ্ছে ফটোডাইনামিক অ্যাপ্রোচ বা ফটোডাইনামিক থেরাপি বা ডুয়েল অ্যাপ্রোচ। দেখেন, এই কনসেপ্টটা এমন যে কোনো ফটোসেন্সিটাইজারের সাথে আপনার হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা ট্রিপল অ্যান্টিবায়োটিক পেস্টের কম্বিনেশন থাকবে। যখন এই কম্বিনেশনটা কোনো ইন্টারকানাল মেডিকামেন্ট হিসেবে ব্যবহার করার পর ইউভি লাইট দেওয়া হবে, তখনই কি হবে, ফ্রি রেডিকেল স্পিসিস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস রস উৎপন্ন হবে, যেটা ইমিডিয়েট ব্যাকটেরিয়া কিল করবে। সাথে যে ক্যালসিয়াম এবং ট্রিপল অ্যান্টিবায়োটিক পেস্ট থাকবে এটা দেবে সাস্টেইন অ্যাকশন। ইন্টারকানেল মেডিকামেন্ট ইন ডেন্টিস্ট্রিতে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বেস্ট ইন্টারকানেল মেডিকামেন্ট আসলে কোনটা? উত্তর হলো আপনি যেটাকে বেস্ট মনে করবেন ওটাই বেস্ট। আমি জাস্ট অপশনগুলো বলছি, ডিসিশন আপ। দেখেন, এন্ডোডন্টিক সাকসেসের ক্ষেত্রে মেন কি পয়েন্ট হচ্ছে রিমুভাল অফ সোর্স অফ ইনফেকশন, অর্থাৎ মেন পজিটিভ এজেন্টকে রিমুভ করা। আপনি পজিটিভ এজেন্ট রিমুভ করছেন মানে আপনার মেন কাজ হয়ে গেছে, বাকি কাজ হচ্ছে বডি ইমিউনিটি। দেখেন, এই যে এত সিভিয়ার রোডটাফি অ্যাক্সিডেন্ট হয়, এই যে প্যান ফেশিয়াল ফ্র্যাকচার হয়, আমাদের বডি হিল করতেছে না, আর তো কোথায় এপিক্যাল কয়েক মিলিমিটারে ইনফেকশন। এখন ধরেন আপনার কাছে কোনো ইন্টারকানেল মেডিকামেন্ট নাই, এখন কি করবেন? উত্তর হচ্ছে জাস্ট ভালো মতো মেকানিক্যাল প্রিপারেশন করে ক্যানেলটা ভালো মতো ইরিগেশন করে ক্যানেলটা জাস্ট ড্রাই করে রেখে দেন। এতেও আপনার উপিং ক্যানেল ম্যানেজমেন্ট হবে, হয়তো 1 থেকে 2টা ভিজিট বেশি রাখতে পারে। ঠিক আছে, ট্রাস্ট অন বডি ইমিউনিটি। ঠিক আছে, এখন যা পুরো ব্যাপারটাকে আমি জাস্ট একটা লাইনে বলবো ইন্টারকানেল মেডিকামেন্টের উপর। দেখেন, এন্ডোডন্টিক সাকসেসের মেন কি পয়েন্ট হচ্ছে রিমুভাল অফ সোর্স অফ ইনফেকশন, বাকি কাজ হচ্ছে বডি ইমিউনিটি। আর এই ইন্টারকানেল মেডিকামেন্ট এটা হচ্ছে একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। সো ট্রাস্ট অন বডি ইমিউনিটি। এই ছিল আজকের মতো ইন্টারকানেল মেডিকামেন্ট ইন ডেন্টিস্ট্রি। ইনশাআল্লাহ দেখা হবে পরের এপিসোডে।